Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। So, let's get started. Viewers, লক্ষ্য করুন আমাদের সিন প্যাসেজ কি বলা হয়েছে? বলা হয়েছে read the passage. প্যাসেজটি পড়ো। Then তারপর কি করো? Answer the questions below 1 and 2. তার মানে ভিউয়ার্স আমাদেরকে বলা হয়েছে এই প্যাসেজটি পড়ার জন্য। তারপর আমরা কি করব? এই 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করব এই প্যাসেজ এর আলোকে। তারপর ভিউয়ার্স আমরা এখন দেখব যে কোন বিষয় বা কার বিষয়ে এই প্যাসেজে বলা হয়েছে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে দ্য পায়োনিয়ার অফ Bangladeshi modern art, Zainul Abidin is widely acclaimed for his Bengal famine sketches. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এই প্রথম লাইনে দেখতে পাচ্ছি যাকে নিয়ে কথা বলা হয়েছে, ঠিক ওনার নাম কি? জয়নুল আবেদিন। তার মানে ভিউয়ার্স এই ব্যক্তি আমাদের সবার কাছে কি খুব পরিচিত। লক্ষ্য করুন কি বলা হয়েছে দ্য পায়োনিয়ার, আর এখানে পায়োনিয়ার মানে হচ্ছে পথ প্রদর্শক। বাংলাদেশি মডার্ন আর্ট মানে আধুনিক যে চিত্রকর্ম তার পথ প্রদর্শককে জয়নুল আবেদিন। ইজ ওয়াইডলি মানে ব্যাপকভাবে। তারপর বলা হয়েছে অ্যাক্লেমড এসেছে অ্যাক্লেম থেকে। অ্যাক্লেম মানে উচ্চ প্রশংসা করা। তাহলে অ্যাক্লেমড উচ্চ প্রশংসা করলো ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস। তার মানে দুর্ভিক্ষের যে চিত্রকর্ম রয়েছে তার জন্য কি সে ওয়াইডলি অ্যাক্লেমড হয়েছে। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি অ্যাক্লেমড ফর হিজ বেঙ্গল ফ্যামিন স্কেচেস। তার মানে সে দুর্ভিক্ষের যে চিত্রকর্মগুলো রয়েছে এই দুর্ভিক্ষের চিত্রকর্মগুলো অঙ্কন করে সে কি হয়েছে? সে ওয়াইডলি ব্যাপকভাবে সে প্রশংসিত হয়েছে। কে? জয়নুল আবেদিন। এবং উনি কি বাংলাদেশের একজন কি আধুনিক চিত্রকর্মের পায়োনিয়ার মানে পথ প্রদর্শক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস। এই যে তার যে স্কেচেসগুলো রয়েছে, চিত্রকর্মগুলো রয়েছে বা অঙ্কনগুলো রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে কি বলা হয়েছে? জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made flight. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বলা হয়েছে যে জয়নুল আবেদিন কি একজন চিত্রকর্ম শিল্পী। তারপর কি বলা হয়েছে? থ্রু দ্য সিরিজ অফ স্কেচেস। তার মানে এই যে তিনি যে স্কেচেসগুলো করেছিলেন ঠিক এর মাঝখান দিয়ে কি করেছেন? নট অনলি জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্শ ফ্যামিন অফ 1943। তিনি 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল, কর্কশ বা কটু বা দুঃখময় যে দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক তারই কি ডকুমেন্টেড করেননি। তিনি কি করেছেন? বাট অলসো তিনি আরও কি করেছিলেন? শোড দেখিয়েছিলেন ইটস সিনিস্টার ফেস। সিনিস্টার মানে হচ্ছে এখানে বিভৎস, তার মানে হচ্ছে দুঃখজনক অবস্থা বা দুঃখজনক ফেস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? শোড ইটস সিনিস্টার ফেস। তার মানে কি বিভৎস যে কি যে বলে ফেস রয়েছে, হ্যাঁ ঠিক সেটি। তারপর কিভাবে? থ্রু দ্য স্কেলেটাল ফিগার্স। তার মানে স্কেলেটাল মানে হচ্ছে কঙ্কাল সার বা কঙ্কালতন্ত্র। তার মানে ভিউয়ার্স কঙ্কালতন্ত্র এবং কঙ্কাল বিষয়টি একে সে কি করেছে? ওই ফিগারগুলো একে সে এই জিনিসটাকে শো করার চেষ্টা করেছিলেন। অফ দ্য পিপল ডেস্টিনড টু ডাই অফ স্টারভেশন, যারা না খেয়ে মারা যাচ্ছিল, ঠিক তাদেরই চিত্রকর্ম এখানে তুলে ধরা হয়েছে ইন আ ম্যান মেড ফ্লাইট। তারপর হি ডিপিক্টেড দিজ extremely shocking pictures with human compassion. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এখানে বলা হয়েছে হি ডিপিক্টেড। তার মানে কি? ডিপিক্ট মানে কি? চিত্রিত করা বা অঙ্কিত করা। হি ডিপিক্টেড তিনি কি করেছিলেন? চিত্রিত করেছিলেন বা অঙ্কন করেছিলেন কি? দিজ এক্সট্রিমলি শকিং পিকচার্স। এই যে দেখতে পাচ্ছি ফেমিনের যে চিত্রকর্ম রয়েছে, তারপর যে যারা না খেয়ে মারা যাচ্ছিল, উপোস হয়ে মারা যাচ্ছিল, ঠিক তাদের যে স্কেলেটাল যে ফিগার্সগুলো আছে, ঠিক সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে শকিং পিকচার্স মানে দুঃখময় বা দুঃখজনক কি ছবি চিত্র। তার মানে তিনি কি করেছেন? ওই এক্সট্রিমলি যেই জিনিসগুলো মানে শকিং পিকচার্স, তার মানে কি দুঃখময় বা দুঃখজনিত যে ছবিগুলো রয়েছে, ঠিক সেই ছবিগুলো তিনি কি করেছিলেন? চিত্র করেছিলেন উইথ হিউম্যান কম্পেশন।
ভিউয়ার্স এখানে কম্প্যাশন মানে হচ্ছে সমবেদনা, তার মানে মানবীয় সমবেদনার সাথে কি করেছিলেন তিনি এই চিত্রকর্মগুলো কি করেছিলেন, চিত্রিত করেছিলেন বা অঙ্কন করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে হি মেড হিজ ওন ইঙ্ক, হি মেড হিজ ওন ইঙ্ক বাই বার্নিং চারকোল অ্যান্ড ইউজড চিপ অর্ডিনারি প্যাকিং পেপার ফর স্কেচিং। তার মানে ভিউয়ার্স তিনি কি ইউজ করতেন স্কেচেসের জন্য, একদম অর্ডিনারি চিপ সস্তা অর্ডিনারি সাধারণ প্যাকিং পেপার ইউজ করতো, কেন, ফর স্কেচিং। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড applying the brush where necessary he produced the drawings and sketches। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে ইউজিং দ্য ইঙ্ক অ্যান্ড অ্যাপ্লাইং দ্য ব্রাশ, তার মানে কালি ব্রাশের সাথে কি কালি মিশিয়ে বা রং মিশিয়ে কি করেছে তিনি কি করেছেন এগুলো অ্যাপ্লাই করেছিলেন স্কেচেস আঁকার জন্য যেখানে প্রয়োজন, ওয়ার নেসেসারি যেখানে প্রয়োজন, হি প্রডিউসড তিনি উৎপাদন করেছিলেন বা তিনি কি করেছিলেন সম্পন্ন করেছিলেন, কি বানিয়েছিলেন তিনি, দ্য ড্রয়িংস তার চিত্রকর্মগুলো কি আর্টগুলো বানিয়েছিলেন, উৎপাদন করেছিলেন বা তৈরি করেছিলেন, অ্যান্ড স্কেচেস তার যে চিত্রকর্মগুলো which later became iconic images of human suffering। তার মানে ভিউয়ার্স তিনি যে জিনিসগুলো অঙ্কন করেছিলেন ঠিক সেই ক্ষেত্রে পরবর্তীতে কি হয়ে গেল এগুলো, which later যাহা কি হলো, লেটার বিকেম হয়ে গেল কি আইকনিক ইমেজেস। আইকনিক ইমেজেস মানে হচ্ছে চোখ ধাঁধানো, তার মানে এগুলো হচ্ছে কি সবার নজর কাড়ে এমন কিছু ছবি, তার মানে হুইচ লেটার বিকেম আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিং। তা মানব জাতির যে ভোগান্তি রয়েছে, চরম ভোগান্তি রয়েছে, ঠিক তারই কি আইকনিক ইমেজেস, রাইট। তার মানে যে তার যে দুঃখময় যে ছবিগুলো চিত্রগুলো রয়েছে বা চোখ ধাঁধানো চিত্রগুলো যেগুলো অনেক কি যে বলে কষ্ট দেয়, ঠিক সেক্ষেত্রে উনি কি করেছেন যে চিত্রগুলো এঁকেছিলেন একটা সময় এগুলো কি হয়ে গেল আইকনিক ইমেজে পরিণত হয়ে গেল। তারপর জেনারেল ডেভেলপড আ নেক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং when he was a হাই স্কুল স্টুডেন্ট। তার মানে ভিউয়ার্স কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে জয়নুল ডেভেলপ সে উন্নত করলো, কি উন্নত করলো, জয়নুল উন্নত করলো কি আ নেক ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং। তার মানে তিনি কি করেছিলেন ড্রয়িংয়ে অ্যান্ড পেন্টিংয়ে তিনি দুই জায়গাতে কি করেছিলেন একটা দক্ষতা, ন্যাক মানে কি এখানে দক্ষতা, ন্যাক নেক মানে কি দক্ষতা। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি জয়নুল কি অর্জন করেছিলেন, একটা দক্ষতা অর্জন করেছিলেন কিসের, ফর ড্রয়িং অ্যান্ড পেন্টিং। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কখন, ওয়েন হি ওয়াজ আ হাই স্কুল স্টুডেন্ট, যখন জয়নুল আবেদিন ছিলেন একজন হাই স্কুলের স্টুডেন্ট যখন ছিলেন, ঠিক সেক্ষেত্রে তিনি কি করেছিলেন নেকটা অর্জন করেছিলেন, মানে দক্ষতাটা অর্জন করেছিলেন। তারপর বলা হয়েছে আফটার কমপ্লিটিং হাই স্কুল, তার মানে হাই স্কুল সম্পন্ন করে বা হাই স্কুলে লেখাপড়া শেষ করে he took admission in the government school of art। তার মানে তিনি কি করেছিলেন, জয়নুল আবেদিন স্কুল যখন শেষ করেছিলেন, তার মানে স্কুলে পড়াশোনা যখন শেষ হয়ে গিয়েছিল, ঠিক সেক্ষেত্রে তিনি কি করেছিলেন, he took admission in the government school of art ক্যালকাটা আর নাও কলকাতা। তার মানে ভিউয়ার্স তিনি ক্যালকাটা বা বর্তমানে কি কলকাতা আমরা যাকে বলি, ঠিক ওইখানে কি করেছিলেন তিনি স্কুল শেষ করার পর হি টোক অ্যাডমিশন তিনি ভর্তি হয়েছিলেন কোথায়, ইন দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট মানে সরকারি যে আর্ট স্কুল রয়েছে ঠিক সেখানে তিনি ভর্তি হয়েছিলেন। আর এটা ছিল কোথায়, ক্যালকাটা অথবা বর্তমানে কি কলকাতা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পজিশন, ফার্স্ট পজিশন মানে হচ্ছে কি প্রথম স্থান বা প্রথম অবস্থান। তাহলে আর এখানে কি গ্রাজুয়েট মানে কি গ্রাজুয়েট, হি গ্রাজুয়েটেড উইথ দ্য ফার্স্ট পজিশন ইন ফার্স্ট ক্লাস ইন 1938। তার মানে 1938 সালে তিনি কি হয়েছিলেন, ফার্স্ট হয়েছিলেন এবং তিনি একজন গ্রাজুয়েট হয়েছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অফ দ্য আর্ট স্কুল while he was still a স্টুডেন্ট দেয়ার। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু তিনি কোথায় ভর্তি হয়েছিলেন, একটি আর্ট কলেজে স্কুলে ভর্তি হয়েছিলেন, ঠিক সেক্ষেত্রে কি বলা হয়েছে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড তাকে নিয়োগ করা হয়েছিল, আ টিচার অফ দ্য আর্ট স্কুল তাকে একটি আর্ট স্কুলের কি টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, ওয়াইল যখন হি ওয়াজ স্টিল আ
স্টুডেন্ট দেয়ার, যখন তিনি সেখানে কি স্টুডেন্ট ছিল, মানে ছাত্র থাকাকালীন কি তাকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। হি অলসো অ্যাটেন্ডেড দ্য স্লেড স্কুল অফ আর্টস লন্ডন ডিউরিং 1951 to 52। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে যে অ্যাটেন্ডেড মানে হচ্ছে উপস্থিত হওয়া, তারপর ডিউরিং এখানে সময় বোঝাচ্ছে 1951 সাল থেকে 1952 সাল পর্যন্ত, এই সময়টা বোঝানো হচ্ছে ডিউরিং 1951 to 1952। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল কি হিসাবে, একজন শিক্ষক হিসাবে। তাহলে অ্যাপয়েন্টেড মানে কি নিয়োগ দেওয়া। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অফ দ্য আর্ট স্কুল while he was still a student there. He also attended the Slade School of Arts লন্ডন ডিউরিং 1951 to 1952। তার মানে 1951 থেকে 1952 সালে তিনি কি করেছিলেন, লন্ডনের একটি স্কুল ছিল, আর্ট স্কুল ছিল, যার নাম ছিল স্ল্যাড স্কুল অফ আর্টস। এই স্কুলে তিনি কি করেছিলেন, অ্যাটেন্ড করেছিলেন, উপস্থিত হয়েছিলেন। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে রয়েছে জয়নুল আবেদিন ইজ কনসিডার মানে কি বিবেচনা করা, আর যেহেতু এখানে ইজ কনসিডার্ড মানে প্যাসিভ ফর্মে রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ইজ কনসিডার মানে কি বিবেচনা করা, আর যেহেতু এটা ইজ কনসিডার্ড রয়েছে তার মানে কি এটা প্যাসিভ ফর্মে রয়েছে, আর সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড, জয়নুল আবেদিনকে বিবেচনা করা হয় কিভাবে, কি হিসাবে, দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। তার মানে বাংলাদেশের যে আর্ট শিল্প রয়েছে, ঠিক এই আর্টের বাংলাদেশি আর্টের দ্য ফাউন্ডিং ফাদার হিসেবে কাকে বিবেচনা করা হয়, জয়নুল আবেদিনকে বিবেচনা করা হয়। তারপর হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্নড ইন্টারন্যাশনাল রেপুটেশন। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে হি ওয়াজ অ্যান আর্টিস্ট, তিনি কি ছিলেন, একজন আর্টিস্ট ছিলেন, রাইট, চিত্রকর্ম শিল্পী ছিলেন। আর এখানে কি বলা হচ্ছে, হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, মানে অসাধারণ ট্যালেন্ট হচ্ছে এখানে আউটস্ট্যান্ডিং হচ্ছে অসাধারণ, আর এখানে ট্যালেন্ট মানে কি মেধা। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, তিনি অসাধারণ মেধার একজন কি চিত্রশিল্পী ছিলেন। He was an artist of outstanding talent and এবং earned international reputation, এবং এখানে দেখতে পাচ্ছি কি earn মানে কি অর্জন করা, আর এখানে ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক, তারপর রিপুটেশন মানে হচ্ছে খ্যাতি, সুনাম। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, he was an artist of outstanding talent and earned international reputation। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে for his artistic and visionary qualities he is referred to as Shilpacharya, meaning great teacher of art in Bangladesh। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে ফর দিস আর্টিস্টিক, এই যে শৈল্পিক যে বিষয়গুলো, যেহেতু তিনি একজন চিত্রশিল্পী, ঠিক সেক্ষেত্রে তিনি যে কাজ করছিলেন বা তিনি যে ছবিগুলো চিত্রিত করছিলেন বা অঙ্কন করছিলেন, ঠিক সেক্ষেত্রে এগুলো কি একটি আর্টিস্টিক। তারপর ফর হিজ এই যে আর্টিস্টিক, তার যে শৈল্পিক যে একটা কাজ, ফর হিজ আর্টিস্টিক, এই আর্টিস্টিক শৈল্পিক কাজের জন্য এবং ভিশনারি কোয়ালিটিস, তার মানে তার যে বৈপ্লবিক যে তার গুণগুলো রয়েছে, যেগুলো মাধ্যমে তাকে আজকে বলা হয় কি দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। ঠিক সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস হি ইজ রেফার্ড to as Shilpacharya, meaning great teacher of art in Bangladesh। তার মানে তাকে কি করা হয়, তাকে শিল্পাচার্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কেন, কারণ for his artistic and visionary qualities। তারপরে উনি কোন দেশের একজন শিল্পাচার্য বলা হয়েছে, he is referred to as Shilpacharya, meaning great teacher। তার মানে ভিউয়ার্স এখানে শিল্পাচার্যের যে কথাটা রয়েছে, ঠিক এই কথাটির অর্থ হচ্ছে গ্রেট টিচার অফ আর্ট। তার মানে আর্টের কি মহৎ শিক্ষক বা গ্রেট বিখ্যাত শিক্ষককে জয়নুল আবেদিন, আর কোথায়, ইন বাংলাদেশের একজন কি গ্রেট টিচার অফ আর্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ঢাকা
ইন ইস্ট পাকিস্তান নাও বাংলাদেশ। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, উনি যখন ওনাকে যখন শিল্পাচার্য হিসেবে আখ্যায়িত করা হয় গ্রেট টিচার অফ আর্ট, ঠিক সেক্ষেত্রে ইনি কি ছিলেন, তিনি ছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল, তিনি ছিলেন কি প্রথম অধ্যক্ষ, কোথায়, অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল, একদম প্রথম যে আর্ট স্কুল রয়েছে ঠিক ওইটারই কি তিনি প্রথম প্রিন্সিপাল ছিলেন ইন ঢাকায়। আর সেটা তখন কি ছিল, ইন ইস্ট পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তানের কি, পূর্ব পাকিস্তানের একটি জায়গা ঢাকা, এই ঢাকার কি ছিলেন একটি প্রথম যে আর্ট স্কুল ছিল ঠিক ওই স্কুলের তিনি কি ছিলেন প্রথম একজন অধ্যক্ষ ছিলেন। আর বর্তমানে এটা কি না বাংলাদেশ, তার মানে এখন বাংলাদেশের ঢাকায় আমরা বলবো, এখন আর ইস্ট পাকিস্তান বলবো না। তবে যখন তিনি হয়েছিলেন ঠিক সেক্ষেত্রে এটা কি ছিল, ইস্ট পাকিস্তানের কি ঢাকায়। আশা করি বুঝতে পেরেছেন। বলা হয়েছে হি রিকগনাইজড দ্য নবান্ন মানে হারভেস্ট এক্সিবিশন ইন 1969, তার মানে 1969 সালে তিনি কি করেছিলেন, নবান্ন এক্সিবিশন নামে, এক্সিবিশন মানে হচ্ছে এখানে প্রদর্শনী, নবান্ন প্রদর্শনী নামে একটি প্রদর্শনী কি করেছিলেন তিনি অর্গানাইজড করেছিলেন, উদযাপন করেছিলেন। তারপর দ্য এক্সিবিশন ইনক্লুডেড আ 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance টু পভার্টি। ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে বলা হয়েছে এক্সিবিশন মানে কি প্রদর্শনী, আর ঠিক তারপরে কি আছে ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে অ্যাবান্ড্যান্স মানে কি প্রাচুর্য, অ্যাবান্ড্যান্স মানে কি প্রাচুর্য বা অনেক থাকা, পভার্টি মানে কি দারিদ্রতা। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে দ্য এক্সিবিশন ইনক্লুডেড 65 feet লং, তার মানে এই যে এক্সিবিশনটা মানে জয়নুল আবেদিন যেটি উদযাপন করেছিলেন ঠিক সেক্ষেত্রে এটা কত ফুট ছিল, 65 ফুট লম্বা ছিল। তারপর আমরা কি দেখতে পাচ্ছি 65 feet long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. Viewers তারপর কি বলা হয়েছে, this intensified the already heightened non-cooperation movement against the Pakistan regime. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, কয়েকটি ওয়ার্ড ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে এখানে বলা হয়েছে ইন্টেন্সিফাইড মানে হচ্ছে তীব্রতর, দিস ইন্টেন্সিফাইড এটা ইহা কি করে তীব্র করে। তারপর এখানে দেখতে পাচ্ছি হাইটেন্ড মানে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তারপর নন কোঅপারেশন মানে সহযোগিতা করা বা সহযোগিতা না করা। তারপর এখানে কি মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, এগেনস্ট মানে কি বিরুদ্ধে, কার বিরুদ্ধে, এগেনস্ট দ্য পাকিস্তান রিজিম মানে কি পাকিস্তান এই রিজিম মানে হচ্ছে শাসন, তার মানে পাকিস্তান শাসন আমলের বিরুদ্ধে। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, দিস ইন্টেন্সিফাইড দ্য অলরেডি হেটেড নন কোঅপারেশন মুভমেন্ট এগেনস্ট দ্য পাকিস্তান রিজিম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দ্য এক্সিবিশন ওয়াজ সিম্বলিক অফ দ্য বেঙ্গলি আর্টিস্ট প্রোটেস্ট অ্যান্ড মাইলস্টোন in our struggle for cultural and political freedom. তার মানে ভিউয়ার্স আমরা এখানে এই লাস্ট লাইনে কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে দ্য এক্সিবিশন, এই যে মানে এক্সিবিশন মানে কি, এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, এই যে প্রদর্শনীটা দ্য এক্সিবিশন প্রদর্শনীটি ওয়াজ কেমন ছিল, ওয়াজ সিম্বলিক ছিল কিসের, অফ দ্য বাঙালি আর্টিস্ট, তার মানে বাঙালি যে চিত্রশিল্পী রয়েছে তাদের কি ছিল, এটা কি ছিল, ওয়াজ সিম্বলিক ছিল। তারপর প্রোটেস্ট, এটা কি ছিল, প্রতিবাদ ছিল, বাঙালি আর্টিস্টদের একটি প্রতিবাদ ছিল। তারপর অ্যান্ড মাইলস্টোন একটা মাইল ফলক ছিল, ইন আওয়ার স্ট্রাগল আমাদের যে সংগ্রাম, ঠিক সংগ্রামের কি ছিল, একটা মাইলস্টোন ছিল বা মাইল ফলক ছিল, ফর কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম সাংস্কৃতিক এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। বলা হয়েছে জয়নুলস ডাইনামিক স্টাইল of work is evident in a 30 feet long scroll painting called Monpura. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, ডাইনামিক মানে গতিশীল, স্টাইল মানে ধরন, রাইট। তারপর এভিডেন্ট হচ্ছে কি প্রমাণ। তারপর বলা হয়েছে এখানে কল্ড মানে কি বলা হয়, তাহলে এখানে কল ডাকা বা বলা হয়। তারপর which was done to commemorate the death of hundreds and thousands of people in the
devastating সাইক্লোন অফ 1970। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে কমেমোরেট মানে কি স্মৃতি রক্ষার্থে বা স্মৃতি রক্ষা করা। তারপর বলা হয় ডেথ মানে কি মৃত্যু। বলা হয়েছে ডিভাস্টেটিং সাইক্লোন মানে ধ্বংসাত্মক সাইক্লোন। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে জয়নুলস ডাইনামিক স্টাইল, তার যে ডাইনামিক স্টাইল ছিল, গতিশীল একটা ধরন ছিল কিসের, অফ ওয়ার্ক কাজের। Donald's dynamic style of work is evident in a 30 feet long scroll painting called মনপুরা। এই যে মনপুরা একটি কি চিত্রকর্ম ছিল, আর এটার কতটুকু লম্বা ছিল, 30 ফুট লম্বা ছিল। তারপর বলা হয়েছে which was done, যা করা হয়েছিল কেন, to commemorate স্মৃতি রক্ষার জন্য, the death of hundreds and thousands of people, তার মানে শত শত হাজার হাজার মানুষের যে মৃত্যু তাকে স্মরণ করে রাখার জন্য, ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970। তার মানে 1970 সালে যে ধ্বংসাত্মক বা ভয়ানক যে সাইক্লোন হয়েছিল, আর সেখানে কি হাজার হাজার শত শত মানুষ মারা গিয়েছিল, ঠিক সেই ক্ষেত্রে এগুলোকে কি স্মরণে রাখার জন্য কি তিনি মনপুরা পেন্টিংটা তৈরি করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে হি ডিজাইন্ড দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য বাংলাদেশ। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তিনি কি করেছিলেন, আরও করেছিলেন ডিজাইন। তিনি ডিজাইন করেছিলেন কিসের, দ্য পেজেস পাতাগুলো, কিসের পাতা, বলা হয়েছে হি ডিজাইন্ড দ্য পেজেস অফ দ্য কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান, আর অফ দ্য বাংলাদেশ তার মানে এই বাংলাদেশের সংবিধানের যে পেজগুলো রয়েছে তিনি কি করেছিলেন, ডিজাইন করেছিলেন। তারপর কি দেখতে পাচ্ছি, হি ফাউন্ড অ্যাট দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও। যদিও ভিউয়ার্স এখানে বলা হচ্ছে সোনারগাঁও, বাট এটা আমরা বাংলা কি বলবো, সোনারগাঁও। তারপর কি বলা হয়েছে, হি ফাউন্ড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও অ্যান্ড অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, a gallery of his own works in Mymensingh in 1975। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বলা হয়েছে ফাউন্ডেড, তার মানে ফাউন্ডেড হচ্ছে প্রতিষ্ঠা করা, রাইট। এখানে কি হলো, হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করলেন, কি প্রতিষ্ঠা করলেন, দ্য ফোক আর্ট মিউজিয়াম, তিনি এই ফোক আর্ট মিউজিয়ামটি কি করেছেন, সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেছেন। তারপর তিনি কি করেছেন, অলসো জয়নুল আবেদিন সংগ্রহশালা, আর এটা কি একটি গ্যালারি অফ হিজ অন ওয়ার্কস, তার মানে সংগ্রহশালাটা হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালাটা হচ্ছে কি তার একটি গ্যালারি, কিসের, অফ হিজ অন ওয়ার্ক তার নিজের কাজের একটি গ্যালারি, ইন ময়মনসিংহে কত সালে, ইন 1975 1975 সালে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড আ ভাইটাল রোল ইন হিজ paintings and was a source of inspiration all through his career। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র, একটা নদীর নাম আমরা পেয়েছি ব্রহ্মপুত্র নদী, আর এটা কি করেছে, প্লেড আ ভাইটাল রোল ইন হিজ পেন্টিংস। তার মানে ভিউয়ার্স আমরা জানি প্লে আ রোল মানে কি, প্লে আ ভাইটাল রোল মানে কি গুরুত্বপূর্ণ অবদান রাখা, ঠিক সেক্ষেত্রে কি বললো, দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড আ ভাইটাল রোল ইন হিজ পেন্টিংস, তার মানে তার পেন্টিংয়ের মাঝখানে কি করেছিল, ব্রহ্মপুত্র নদীটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এবং ওয়াজ আ সোর্স, এবং এটা কি ছিল, একটা সোর্স ছিল, উৎস ছিল, কিসের, অফ ইন্সপিরেশন, একটা উৎসাহ ছিল, উৎসাহের একটি কি উৎস ছিল। তার মানে সোর্স মানে উৎস, আর ইন্সপিরেশন মানে কি উদ্দীপনা বা উৎসাহ। অল থ্রু হিজ ক্যারিয়ার, তার সমস্ত ক্যারিয়ার জুড়ে কি ছিল এগুলো, এটা ছিল একটি সোর্স অফ ইন্সপিরেশন। আশা করি বুঝতে পেরেছেন। বলা হয়েছে মাচ অফ হিজ চাইল্ডহুড was spent near the Scenic River ব্রহ্মপুত্র। তার মানে ভিউয়ার্স এখানে একটি নদীর নাম উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তার মানে মাচ অফ হিজ চাইল্ডহুড, তার মানে জয়নুল আবেদিনের যে শৈশবটা, অধিকাংশ শৈশবটা কোথায় কেটেছিল, ওয়াজ স্প্যান্ড ব্যয় হয়েছিল কোথায়, নিয়ার দ্য সেনিক রিভার মানে হচ্ছে নাটকীয়, সেনিক মানে কি নাটকীয়, তার মানে হচ্ছে কি বলা হয়েছে, নিয়ার দ্য সেনিক রিভার ব্রহ্মপুত্র, ঠিক ব্রহ্মপুত্রের নদীর কাছাকাছি কি তার শৈশবের অধিকাংশ সময়টা কেটে গিয়েছিল। তারপর বলা হয়েছে a series of watercolors that Jainul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in an All India exhibition in 1938। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আর্ন মানে হচ্ছে অর্জন করা, তারপর এখানে কি বলা হয়েছে,
গভর্নর্স গোল্ড মেডেল, এটি একটি মেডেল, ভালো করার জন্য একটি মেডেল। তারপরে কি অল ইন্ডিয়া এক্সিবিশন, মানে অল ইন্ডিয়া প্রদর্শনী কত সালে? 1938 সালে। তারপর কি বলা হয়েছে? দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট হি কেম into spotlight and this award gave him the confidence to create his own visual style. তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে এখানে যে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, আর এটা ছিল কি প্রথমবারের মতো, এটা ছিল যে কি হি কেম টু স্পটলাইট, সে সবার চোখের সামনে চলে আসলো। অ্যান্ড এবং দিস অ্যাওয়ার্ড, আর এই যে গোল্ড মেডেলটা পেয়েছিল, যে গোল্ড মেডেল, গভর্নর্স গোল্ড মেডেল, এটা পাওয়ার পর কি হয়েছে? দিস অ্যাওয়ার্ড গ্যাভ হিম দ্য কনফিডেন্স, তার এই যে পুরস্কারটা যখন সে পেলো, অ্যাওয়ার্ডটা যখন পেলো, সে পুরস্কারটা তাকে কি করলো? ইন্সপায়ার করলো এবং তাকে সাহস জোগালো বা কনফিডেন্স, আত্মবিশ্বাস কি জুগিয়ে দিল। কেন? টু ক্রিয়েট হিজ অন ভিজুয়াল স্টাইল, তার মানে তার নিজস্ব যে একটি স্টাইল রয়েছে, এই স্টাইলটাকে ক্রিয়েট করার জন্য কি তার একটা আত্মবিশ্বাস জন্মেছে এবং সেটা কিসের মাধ্যমে জন্মে গিয়েছে? গভর্নর্স গোল্ড মেডেল, একটি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 1938 সালে। ঠিক এই পুরস্কারটা তাকে কী করলো? দিস অ্যাওয়ার্ড গ্যাভ হিম দ্য কনফিডেন্স টু ক্রিয়েট হিজ অন ভিজুয়াল স্টাইল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কি বলা হয়েছে? জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1914। তার মানে ভিউয়ার্স 1914 সালের 29শে ডিসেম্বর তিনি কি করেছিলেন? কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। জয়নুল আবেদিন কিশোরগঞ্জে কি জন্মগ্রহণ করেছিলেন? এবং ডাইড এবং মারা গিয়েছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন কোথায়? ইন ঢাকায়। কত সালে? অন 28 মে 1976। তার মানে 1976 সালের 28শে মেতে কি করেছেন? তিনি মৃত্যুবরণ করেছেন। তার মানে ভিউয়ার্স আমাদের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন। ঠিক সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর 1914। আর যদি বলা হয় যে মৃত্যু কখন তিনি মারা গিয়েছিলেন, ঠিক সেক্ষেত্রে আমরা কি বলবো? ডাইড ইন ঢাকা অন 28 মে 1976। তেমন 1976 সালে 28শে মে তিনি কি করেছিলেন? ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তার মানে ভিউয়ার্স আমরা এই যে প্যাসেজটি পড়েছি, সিন প্যাসেজটি পড়েছি, এই প্যাসেজ থেকে জানতে পেরেছি কার সম্পর্কে? জয়নুল আবেদিন সম্পর্কে, যিনি হচ্ছেন কি আমাদের বাংলাদেশি আর্টের কি পায়োনিয়ার বা পথ প্রদর্শক। এবং তিনি কি করেছেন? একাধারে অনেকগুলো ওনার অর্জন রয়েছে এবং তিনি যে একটা গভর্নর্স গোল্ড মেডেল পেয়েছেন, ঠিক সেই কারণে এটা পাওয়ার পর তার মাঝখানে কি একটি কনফিডেন্স জোগাড় হয়েছে। তারপর তিনি তাকে কী হিসাবে চেনা যায় বা কী হিসাবে আমরা বলি? শিল্পাচার্য, রাইট? আর এটার অর্থটা হচ্ছে গ্রেট টিচার অফ আর্ট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা কি করব? এই প্যাসেজ এর আলোকে আমরা 1 নং এবং 2 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ভিউয়ার্স আমরা এখন 1 নংটি সম্পূর্ণ করার চেষ্টা করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে চোজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। তার মানে ভিউয়ার্স এখানে একটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া হয়েছে। ঠিক সেখান থেকে আমরা কি করব? বিকল্প অ্যান্সার থেকে আমরা আমাদের সঠিক অ্যান্সারটি বেছে নিব। কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে, এতে বলা হয়েছে দ্য ফ্যামিন অফ 1943 ওয়াজ, তার মানে 1943 সালে যে দুর্ভিক্ষ ছিল বা দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক সেটা কি ছিল? ডিউ টু ফ্লাড, বন্যার কারণে হয়েছিল। ডিউ টু ড্রাট, খরা কারণ হয়েছিল। এবং আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, আর এখানে ন্যাচারাল প্রাকৃতিক। তার মানে ভিউয়ার্স এই দুর্ভিক্ষটা কি আসলে প্রাকৃতিকভাবে? অবশ্যই না। এটা কি বন্যার কারণেও নয়, খরার কারণেও নয়, তারপর কি ন্যাচারাল প্রাকৃতিকও নয়, এটা কি আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এই দুর্ভিক্ষটি। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে দ্য ফ্যামিন অফ 1943 ওয়াজ আর্টিফিশিয়াল, আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল। তারপর বলা হয়েছে জয়নুল আবেদিন ওয়াজ দ্য ড্যাশ অফ বাংলাদেশি মডার্ন আর্ট। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয় যে জয়নুল আবেদিন ছিল ড্যাশ দ্য অফ বাংলাদেশি মডার্ন আর্ট, বাংলাদেশি মডার্ন আর্ট আধুনিক যে আর্ট রয়েছে তার কি ছিল জয়নুল আবেদিন? আমরা সেখানে পড়েছিলাম যে তাকে বলা হতো কি, জয়নুল আবেদিনকে বলা হতো পায়োনিয়ার, বাংলাদেশি মডার্ন আর্ট পায়োনিয়ার বলা হতো, মানে পথ প্রদর্শক বলা হতো। ঠিক সেক্ষেত্রে এখানে আমরা দেখব এই অপশনটা আছে কিনা, ফলোয়ার মানে অনুসরণকারী,
তাহলে অবশ্যই এটা হবে না। তারপর অ্যাডমিরার, তার মানে কি প্রশংসাকারী, যে প্রশংসা করে, ঠিক সেই ক্ষেত্রেও এটা হচ্ছে না। তা বলা হয় যে ফর রানার মানে অগ্রদূত, ফর রানার মানে হচ্ছে অগ্রদূত। তারপর কি বলছে পেইন্টার মানে পেইন্টার। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্যাসেজে পড়েছিলাম যে জয়নুল আবেদিন দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, তার মানে কি পথ প্রদর্শক ছিল বা অগ্রদূত ছিল জয়নুল আবেদিন। সেক্ষেত্রে পায়োনিয়ার এর আরেকটি সমর্থক শব্দ হচ্ছে কি এখানে ফর রানার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ফর রানার, ফর রানার হচ্ছে অগ্রদূত, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফর রানার। তাহলে ভিউয়ার্স আমরা কি বলতে পারি, জয়নুল আবেদিন ওয়াজ দ্য ফররানার অফ বাংলাদেশি মডার্ন আর্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের সি নাম্বারে বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাড অ্যান ড্যাশ অন জয়নুল আবেদিন। তার মানে ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি যে দ্য রিভার ব্রহ্মপুত্র, তার মানে আমরা ব্রহ্মপুত্র নদীর কথা এই প্যাসেজে পড়েছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে তার লেখার উপর যথেষ্ট প্রভাব ছিল কার, এই ব্রহ্মপুত্র নদীর। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 4টি অপশন দেওয়া হয়েছে। সেই অপশনে বলা হচ্ছে রোল মানে কি নিয়ম বা অবদান, তারপর এখানে কি আছে ইনফ্লুয়েন্স মানে প্রভাব, তারপর বলা হয়েছে এখানে ইগনোরেন্স মানে অজ্ঞতা, তারপর এডুকেশন মানে কি শিক্ষা। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আমাদের প্যাসেজ আলোকে আমরা জানতে পেরেছি যে দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাড অ্যান কি ইনফ্লুয়েন্স অন জয়নুল আবেদিন। তার মানে জয়নুল আবেদিনের উপর কি তা এই ব্রহ্মপুত্র নদীর প্রভাব ছিল। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে ডি নাম্বারে যে হি বিকেম আ গ্রাজুয়েট অফ আর্ট ইন, এখানে কি বলা হয়েছে হি বিকেম, বিকেম মানে কি হওয়া, বিকেম মানে হওয়া, তার থেকে বিকেম এসেছে পাস্ট ফর্ম, হি বিকেম আ গ্রাজুয়েট, তার মানে সে একজন গ্রাজুয়েট হয়েছে, তার মানে সে স্নাতক পাশ করেছে। হি বিকেম আ গ্রাজুয়েট অফ আর্ট ইন, এখন আমাদের সালটা বের করতে হবে কত সালে সে গ্রাজুয়েট পাস করেছে। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1975 1975 সাল, 1969 1969 সাল, 1951 1951 সাল, তারপর কি বলা হয়েছে 1938। ভিউয়ার্স আমরা আমাদের মেসেজে পেয়েছিলাম যে তিনি কি করেছিলেন, হি বিকেম আ গ্রাজুয়েট অফ আর্ট ইন 1938। ঠিক সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইন 1938 1938 সাল। তাহলে ভিউয়ার্স আমরা বলতে পারি যে হি বিকেম আ গ্রাজুয়েট অফ আর্ট ইন 1938। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের ই নাম্বার প্রশ্ন বলা হয়েছে জয়নুল আবেদিন put up the grim picture of famine through sketching। তার মানে এখানে কি বলা হয়েছে যে জয়নুল আবেদিন put up দ্য গ্রিম পিকচার, তার মানে গ্রিম পিকচার মানে হচ্ছে ভয়ানক যে ছবিগুলো রয়েছে যেগুলো দেখতে বীভৎস মনে হয় বা ভয়ানক মনে হয়। ঠিক সেক্ষেত্রে কিসের, অফ ফ্যামিন মানে দুর্ভিক্ষের যে ভয়ানক ছবিগুলো হ্যাঁ তিনি তুলেছিলেন বা এগুলো তিনি ডিপিক্ট করেছিলেন। ঠিক সেক্ষেত্রে থ্রো স্কেচিংয়ের মাধ্যমে, এবং এগুলো দেখতে কেমন ছিল, এখানে বলা হয়েছে স্কিনড বোন্ড হিউম্যান ফিগার্স, তারপর বলা হয়েছে দ্য ডাইং পিপল, তারপর বলা হয়েছে দ্য সিকলি হিউম্যান ফিগার্স, তারপর বলা হয়েছে দ্য আনফেড পিপল। তার মানে ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি অপশন দেওয়া হয়েছে যে স্কিনড বোন্ড হিউম্যান ফিগার্স, দ্য ডাইং পিপল মানে কি মরে যাওয়া মানুষের যে চিত্রগুলো এরকম টাইপের, তারপর বলা হয়েছে দ্য সিকলি হিউম্যান ফিগার্স, তার মানে অসুস্থতার সাথে যে মানে মানুষের যে দেহগুলো রয়েছে বা ফিগার্স রয়েছে ঠিক ওই ধরনের চিত্র। তা বলা হয়েছে দ্য আনফেড পিপল মানে যারা খায়নি, না খেয়ে মানে স্টারভেশন করেছিল মানে উপোস হয়েছিল, ঠিক সেই ক্ষেত্রে ওই চিত্রগুলো। আর এখানে বলা হচ্ছে স্কিনড বোন্ড হিউম্যান ফিগার্স, তার মানে স্কিনড বোন মানে হচ্ছে ভিউয়ার্স যে চামড়ার সাথে যে হাড় লেগে যায় ঠিক ওই ক্ষেত্রে যেই ধরনের পিকচার আমরা দেখতে পাই ঠিক সেই ক্ষেত্রে। তার মানে ভিউয়ার্স আমরা এই 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ফেমিনির সময় কি ওরা না খেয়েছিল, রাইট। ঠিক সেক্ষেত্রে এটা কি আমাদের সঠিক অ্যান্সার হতে পারে। তারপর দ্য সিকলি তারা কি অসুস্থ ছিল সেটাও সত্যি, এবং তারা কি প্রায় মরে যাচ্ছিল ঠিক সেক্ষেত্রে সত্য। কিন্তু প্রবলেম হচ্ছে ভিউয়ার্স আমাদের এই যে জয়নুল আবেদিন কী করেছিলেন যে ফেমিনির যে চিত্রগুলো অঙ্কন করেছিলেন সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে প্রত্যেকটি মানুষের কি স্কিনড বোন্ড হিউম্যান ফিগার্স আমরা সেখানে লক্ষ্য করতে পেরেছিলাম যে হাড়ের সাথে চামড়া একদম লেগে গিয়েছিল। ঠিক ওই ধরনের তারা যে না খেয়েছিল, অসুস্থ অবস্থা ছিল এবং খারাপ অবস্থা ছিল, মরে যাওয়ার মতো ছিল, ঠিক সেই ক্ষেত্রে তাদের সকল বিষয়গুলো সম্মিলিতভাবে যে একটা রূপ ধারণ করেছিল সেটা হচ্ছে কি স্কিনড বোন্ড হিউম্যান ফিগার্স, তার মানে চামড়ার সাথে হাড় লেগে গেলে যে একটা অবস্থা হয়ে যায় ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জয়নুল আবেদিন put up the grim picture of famine through sketching। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে স্কিনড বোন হিউম্যান ফিগার্স। আশা করি বুঝতে পেরেছেন।
তারপর বলা হয়েছে এফ নাম্বারে মনপুরা ওয়াজ ডান টু কমেমোরেট দ্য ডেথ অফ থাউজেন্ডস অফ পিপল। তার মানে এখানে দেখতে পাচ্ছি মনপুরা একটি চিত্রকর্ম, এটা কার? জয়নুল আবেদিনের। তারপর বলা হয়েছে মনপুরা ওয়াজ ডান, মনপুরা করা হয়েছিল কেন? টু কমেমোরেট, স্মৃতি রক্ষার্থে বা রক্ষার জন্য। কার? দ্য ডেথ অফ থাউজেন্ডস অফ পিপল, মানে হাজার হাজার মানুষের যে মৃত্যু, এটাকে স্মরণে রাখার জন্য কি করা হয়েছিল? এই মনপুরা কর্মটি তিনি সম্পাদন করেছিলেন। তারপর বলা হয়েছে এখন কখন এই বিষয়টি কোন সময় হয়েছিল? ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970। তারপর 1970 সালে যে ভয়ানক যে সাইক্লোন হয়েছিল, এটার উপর ভিত্তি করে মনপুরা তৈরি করা হয়েছিল, নাকি দ্য ব্লাডি ওয়ার অফ 1971, 1971 সালে যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল, এটার উপর ডিপেন্ড করে এটা করা হয়েছিল মনপুরা, নাকি বলা হয়েছে দ্য ডিভাস্টেটিং ফ্লাড অফ 1973, 1973 সালে যে ভয়ানক একটি বন্যা হয়েছিল, ঠিক তারই আলোকে, নাকি ইন দ্য ম্যাচ মুভমেন্ট অফ 1969, তার মানে 1969 সালে যে গণ আন্দোলন হয়েছিল তার উপর ভিত্তি করে। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদেরকে বলা হয়েছে যে মনপুরা ওয়াজ ডান টু কমেমোরেট দ্য ডেথ অফ কি থাউজেন্ডস অফ পিপল। তার মানে মনপুরা কেন তৈরি করা হয়েছিল? কার স্মৃতি রক্ষার জন্য। সেক্ষেত্রে আমরা আমাদের প্যাসেজে পড়েছিলাম যে মনপুরা ওয়াজ ডান টু কমেমোরেট দ্য ডেথ অফ থাউজেন্ডস অফ পিপল। কেন? ইন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970। তাহলে 1970 সালে যে ভয়ানক যে সাইক্লোন, ডিভাস্টেটিং মানে কি ভয়ানক যে সাইক্লোনটা হয়েছিল, ঠিক তারই আলোকে এই মনপুরা চিত্রকর্মটি সম্পন্ন করা হয়েছিল জয়নুল আবেদিনের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের যেটি বলা হয়েছে জয়নুল আবেদিন ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন। তার মানে ভিউয়ার্স, আমরা আমাদের কাছে পেয়েছিলাম যে জয়নুল আবেদিন একজন প্রিন্সিপাল ছিলেন, রাইট? একটি আর্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন, এবং সেটা কোথায় ছিল? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বলা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে, বলা হচ্ছে ইন্ডিয়া, তারপর বলা হচ্ছে বাংলাদেশ, তারপর বলা হচ্ছে কি ইস্ট পাকিস্তান। তার মানে ভিউয়ার্স, আমরা আমাদের বেসিসে পেয়েছিলাম যে তিনি যখন ফার্স্ট প্রিন্সিপাল হয়েছিলেন, প্রথম অধ্যক্ষ হয়েছিলেন, ঠিক সেই ক্ষেত্রে ওই স্কুলে কোথায় ছিল? যদিও বর্তমানে বাংলাদেশ, কিন্তু তখন কি ছিল? ইস্ট পাকিস্তান ছিল। ঠিক সেই ক্ষেত্রে আমরা আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি ইস্ট পাকিস্তান। তাহলে আমরা বলতে পারি জয়নুল আবেদিন ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ফার্স্ট আর্ট স্কুল ইন ইস্ট পাকিস্তান। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ফ্রেজ ফেমিন স্কেচেস মিনস। তার মানে এই যে ফেমিন স্কেচেস মিনস, এটা কি? বলা হচ্ছে যে আর্ট ওয়ার্ক অন ফেমিন ড্রন ইন পেন্সিল। তার মানে পেন্সিলে আর্ট করা, আর্ট ওয়ার্ক মানে চিত্রকর্ম, কিসের? ফেমিনের। ড্রন তৈরি করা হলো কিভাবে? ইন পেন্সিল, পেন্সিলের তৈরি বা পেন্সিলের আঁকা। তারপর বলা হচ্ছে আর্ট ওয়ার্ক অন ফেমিন ড্রন বাই পেন্সিল, পেন্সিলের মাধ্যমে আঁকা। তারপর কি বলা হয়েছে এখানে? আর্ট ওয়ার্ক অন ফেমিন। অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট। তারপর ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। ঠিক সেই 4টি অপশন থেকে আমাদের যে সঠিক অ্যান্সারটি, সেটা হচ্ছে যে এই যে ফেমিন স্কেচেস, এটা কি ছিল? সম্পূর্ণ কি ছিল? পেন্সিলের ছিল, রাইট? ঠিক সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আর্ট ওয়ার্ক অন ফেমিন ড্রন ইন পেন্সিল, এটা পেন্সিলের তৈরি ছিল। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে জয়নুল আবেদিন ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অফ দ্য আর্ট স্কুল। তার মানে জয়নুল আবেদিন ওয়াজ অ্যাপয়েন্টেড, জয়নুল আবেদিনকে নিয়োগ দেওয়া হয়েছিল কোথায়? কি হিসাবে? আ টিচার অফ আর্ট স্কুল, আর্ট স্কুলের টিচার হিসাবে তাকে কি করা হয়েছিল? নিয়োগ দেওয়া হয়েছিল। এবার দেখবো যে আমাদের 4টি অপশনে কি বলা হয়েছে। আফটার কমপ্লিটিং হাই স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করে শেষে, নাকি আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েট সম্পন্ন করে বা সম্পন্ন করার পর। বলা হয়েছে আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর। বলা হচ্ছে ওয়াইল হি ওয়াজ আ স্টুডেন্ট, যখন সে একজন ছাত্র ছিল। তার মানে ভিউয়ার্স, আমরা আমাদের এই প্যাসেজ থেকে পেয়েছিলাম যে জয়নুল আবেদিন ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অফ দ্য আর্ট স্কুল, একটি আর্ট স্কুলের কি ছিল? একজন টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কখন? তখন তিনি ওই স্কুলে কি ছিলেন? স্টুডেন্ট ছিলেন, শিক্ষক ছিলেন। ঠিক সেক্ষেত্রে যখন বলা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 4টি অপশন থেকে দেখতে পাচ্ছি যে ওয়াইল হি ওয়াজ আ স্টুডেন্ট। তার মানে জয়নুল আবেদিন ওয়াজ অ্যাপয়েন্টেড আ টিচার অফ দ্য আর্ট স্কুল ওয়াইল, যখন হি ওয়াজ আ স্টুডেন্ট, যখন তিনি একজন ছাত্র ছিলেন, ঠিক সেই ক্ষেত্রে তিনি কি
তাকে আর্ট স্কুলের টিচার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ভিউয়ার্স, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে while he was a student। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের যে নম্বর প্রশ্ন বলা হয়েছে জয়নুল আবেদিনস আর্ট শোজ দ্যাট দ্য পিপল আর ডেস্টিনড টু ডাই ড্যাশ। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 4টি অপশনে বলা হয়েছে অফ ডিজিজেস, রোগের মাধ্যমে মারা যাচ্ছিল এমন কিছু, নাকি বাই অ্যাক্সিডেন্টস, তারপর ফ্রম ওভার ওয়ার্কিং, অধিক কাজ করার থেকে, নাকি বলা হয়েছে অফ স্টারভেশন, উপোস থেকে। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম যে জয়নুল আবেদিনের যে চিত্রকর্মগুলো রয়েছে ঠিক সেই মানে দুর্ভিক্ষের যে বিষয়গুলো রয়েছে ঠিক সেই ক্ষেত্রে তিনি কিসের ছবি তুলেছিলেন, যারা না খেয়ে ছিল, রাইট, এবং না খেয়ে খেয়ে একটা সময় কি হয়ে গেল যে স্কিন বোন্ড ফিগার তৈরি হয়ে গেল, তার মানে চামড়ার সাথে তাদের কি হাড় একদম লেগে গিয়েছিল। ঠিক সেক্ষেত্রে ওই আর্টগুলো কি আমাদের এই বিষয়টা শো করে যে অফ স্টারভেশন। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অফ স্টারভেশন। সেহেতু আমরা বলতে পারি জয়নুল আবেদিনস আর্ট শোজ দ্যাট দ্য পিপল আর ডেস্টিনড টু ডাই অফ স্টারভেশন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের কে নাম্বার প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ ইন্ডিকেটস দ্য ইফেক্ট অফ দ্য ফ্যামিন। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে কোন ফ্রেজটি, কোন শব্দগুচ্ছটি কী করে ইন্ডিকেটস দ্য ইফেক্ট অফ দ্য ফেমিন, তার মানে দুর্ভিক্ষের যে প্রভাবটা এটা কোন বাক্যটা বা কোন ফ্রেজটা, শব্দগুচ্ছটা আসলে ইন্ডিকেট করে, ইঙ্গিত করে দেয়। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যান মেড, প্লাইট, এক্সট্রিমলি শকিং, স্কেলেটাল ফিগার, হিউম্যান কম্পেশন। তার মানে ভিউয়ার্স, এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দুর্ভিক্ষের কথা বলা হয়েছে ঠিক সেই ক্ষেত্রে দুর্ভিক্ষের সময় কি যে তাদের যে ছবিগুলো তোলা হয়েছিল ঠিক সেই ক্ষেত্রে এগুলো কেমন ছিল, স্কেলেটাল ফিগার ছিল, রাইট, কঙ্কাল সার বা কঙ্কাল তন্ত্রের যে ছবিগুলো ছিল, ফিগারগুলো, দেহগুলো ছিল, ঠিক ওই ক্ষেত্রে ওই জিনিসগুলো কি তার জয়নুল আবেদিন তার চিত্রকর্মে তুলে ধরেছিলেন। ঠিক সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ ইন্ডিকেটস দ্য ইফেক্ট অফ দ্য ফ্যামিন, স্কেলেটাল ফিগার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের এল নাম্বার প্রশ্নে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ ট্রু অ্যাবাউট ফ্যামিন। ফ্যামিন সম্পর্কে বা দুর্ভিক্ষ সম্পর্কে কোন তথ্যটা সঠিক বা সত্য। ঠিক সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ইট ওয়াজ আ ম্যান মেড প্লাইট, এটা ছিল কি ম্যান মেড প্লাইট। তা বলা হচ্ছে ইট লেড মেনি পিপল টু ডাই। ঠিক সেক্ষেত্রে 3 নম্বরে বলা হচ্ছে পিপল ডাইড অফ হাঙ্গার, মানুষ কি ক্ষুধায় মরে গিয়েছিল। তারপর অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট, সবগুলো উত্তরে কি সঠিক। তার মানে ভিউয়ার্স, যেহেতু দুর্ভিক্ষ ঠিক সেই ক্ষেত্রে এখানে আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম যে ইট ওয়াজ আ ম্যান মেড প্লাইট, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার। তারপর বলা হয়েছে ইট লেট মেনি পিপল টু ডাই, আর এই যে বিষয়টা যে দুর্ভিক্ষের কারণে কি মানুষ মারা যাচ্ছিল, রাইট, সেই ক্ষেত্রে এটাও কি সঠিক অ্যান্সার। তারপর বলা হয়েছে পিপল ডাইড অফ হাঙ্গার, আর যেহেতু ভিউয়ার্স দুর্ভিক্ষ সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি যে মানুষগুলো না খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছিল। ঠিক সেক্ষেত্রে যেহেতু আমরা এই প্রশ্নের 3টি অ্যান্সার অপশনে কি সঠিক, সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট, সবগুলো উত্তরে কি আমাদের এই বাক্যের এই প্রশ্নের জন্য সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অল দ্য অ্যান্সার্স আর কারেক্ট। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এম নাম্বার প্রশ্নে লক্ষ্য করছি, বলা হয়েছে দ্য ওয়ার্ড মডার্ন মিনস, তার মানে মডার্ন মানে হচ্ছে আধুনিক, আর এই বিষয়টা কি মিন করছে। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে মডারেশন মানে হচ্ছে মধ্যস্থতা। তারপর এখানে কি বলা হয়েছে কারেন্ট মানে চলতি। তারপর ব্যাকডেটেড মানে কি মানদাতার আমলের বা পুরাতন। অ্যানশিয়েন্ট মানে কি প্রাচীন। ঠিক সেক্ষেত্রে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি কারেন্ট মানে কি চলতি বা আধুনিক, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ওয়ার্ড মডার্ন মিনস কারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের এর নামে প্রশ্ন বলা হয়েছে ইন প্যারাগ্রাফ 5 ইট ইজ সেড, ইহা বলা হয় যে দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড আ ভাইটাল রোল ইন হিজ পেন্টিংস অ্যান্ড আ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার। হোয়াট ডাজ ইট মিন, তার মানে এটা কি মিন করে। লক্ষ্য করুন আমাদের এখানে কি বলা হয়েছে, অপশনে বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র এনকারেজেস জয়নুল আবেদিন টু ফ্লারিশ হিজ ক্যারিয়ার। তারপর বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র ফ্রাস্ট্রেটস জয়নুল আবেদিন টু ড্র পিকচার্স। দ্য রিভার ব্রহ্মপুত্র হেল্পস হিম ফরগেট আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস।
তারপর 4 নম্বর অপশনে বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টস জয়নুল আবেদিন টু রিচ দ্য পিক অফ সাকসেস। তার মানে ভিউয়ার্স, আমরা এই 4টি অপশন থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমাদের 3টে অপশনে বলা হয়েছে যে এই যে ব্রহ্মপুত্র নদী নাকি জয়নুল আবেদিনকে আসলে হতাশ করে দিয়েছিল, যেন মানে পিকচারগুলো না আঁকা যায়। আবার বলেছিল যে দ্য রিভার ব্রহ্মপুত্র হেল্পস হিম, তাকে সাহায্য করেছিল কেন, ফরগেট, ভুলে যেতে সাহায্য করেছিল। তাহলে এটা অবশ্যই আমরা সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারি না। তারপর 2 নম্বরটাও নিতে পারি না। 3 নম্বরে কি বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টস জয়নুল আবেদিন টু রিচ দ্য পিক অফ সাকসেস। তার মানে এই যে ব্রহ্মপুত্র নদী নাকি তাকে সবসময় কি করেছিল, যে ডিসঅ্যাপয়েন্ট করেছিল, হতাশ করেছিল। ঠিক সেই ক্ষেত্রে ভিউয়ার্স, এই 2, 3, 4 3টি অপশন আমাদের এই বাক্যের সাথে বা এই প্রশ্নের সাথে যাচ্ছে না। ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু বলা হয়েছে দ্য রিভার ব্রহ্মপুত্র প্লেড আ ভাইটাল রোল ইন হিজ পেন্টিংস অ্যান্ড আ সোর্স অফ ইন্সপিরেশন অল থ্রু হিজ ক্যারিয়ার। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্লেড আ ভাইটাল রোল মানে কি গুরুত্বপূর্ণ অবদান রাখা, রাইট। ঠিক সেই ক্ষেত্রে যেহেতু অবদান রেখেছিল, তার মানে কি তাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি, হতাশ করেনি বা ফ্রাস্ট্রেট করেনি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য রিভার ব্রহ্মপুত্র encourages জয়নুল আবেদিন to flourish his career। তার ক্যারিয়ারটাকে আরও ভালো করার জন্য, ফ্লোরিশ করার জন্য কি করতো, দ্য রিভার ব্রহ্মপুত্র encourages, তাকে উৎসাহিত করে জয়নুল আবেদিন to flourish his career। সেহেতু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বরটি, দ্য রিভার ব্রহ্মপুত্র encourages জয়নুল আবেদিন to flourish his career। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমাদের 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য পারপোজ, হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ। এই প্যাসেজের যে অথর রয়েছেন, লেখক রয়েছেন, তার আসলে মেন উদ্দেশ্যটা কি। ঠিক সেই ক্ষেত্রে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। বলা হয়েছে টু ডিপিক্ট দ্য এক্সট্রিমলি শকিং পিকচার্স উইথ হিউম্যান কম্পেশন অনলি। তা বলা হয়েছে টু get Jainul Abidin and his art introduced to the readers, to portray the outstanding talent and international reputation of all the artists in Bangladesh, to highlight the pages of Constitution of Bangladesh। তার মানে ভিউয়ার্স, এখানে আসলে মূল বিষয়টা কি ছিল, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ। এই প্যাসেজের মূল যে উদ্দেশ্যটা কী ছিল, আসলে উদ্দেশ্যটা ছিল যে জয়নুল আবেদিন এবং তার যে চিত্রকর্মগুলো রয়েছে, এইগুলো যেন কি সবার কাছে কি পরিচিত করানো যায় বা পরিচিত হয়। ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের এই প্যাসেজের মূল উদ্দেশ্য। তাহলে আমরা বলতে পারি টু গেট, এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 2 নম্বর অপশনে বলা হয়েছে টু গেট জয়নুল আবেদিন অ্যান্ড হিজ আর্ট ইন্ট্রোডিউসড টু দ্য রিডার্স। সেক্ষেত্রে আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে যাচ্ছি 2 নম্বরটি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে হি অর্গানাইজড দ্য ড্যাশ এক্সিবিশন ইন 1969। তাহলে ভিউয়ার্স, এখানে কি দেখতে পাচ্ছি, হি অর্গানাইজ, তিনি উদযাপন করেছিলেন। কি উদযাপন করেছিলেন? 1969 সালে একটা এক্সিবিশন, রাইট। আর সেটা কোন এক্সিবিশন ছিল? সেটা ছিল নবান্ন এক্সিবিশন। এখানে বলা হচ্ছে আর্ট মনপুরা ফ্যামিলি স্কেচেস, আর এখানে কি নবান্ন। ঠিক সেক্ষেত্রে আমরা আমাদের এই প্যাসেজে পড়েছিলাম যে বলা হয়েছিল হি অর্গানাইজড দ্য নবান্ন এক্সিবিশন ইন 1969। 1969 সালে কি নবান্ন এক্সিবিশনটা উদযাপন করা হয়েছিল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হি অর্গানাইজড দ্য নবান্ন এক্সিবিশন ইন 1969। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার নবান্ন। ভিউয়ার্স, তারপর আমাদের কিউ নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য ওয়ার্ড হার্শ স্ট্যান্ডস ফর। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি হার্শ। আর এই হার্শ মানে হচ্ছে কর্কশ অথবা তীব্র অথবা বলতে পারি যে মানে মর্মান্তিক। ঠিক সেই ক্ষেত্রে আমাদের 3টি অপশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে সফট মানে নরম, তাহলে এটার সাথে এটা যাচ্ছে না। তারপর সিভিয়ারলি মারাত্মকভাবে, এটাও যাচ্ছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা কি অ্যাডভার্ব। আবার এখানে কি আছে হাস মানে কি চুপ থাকা, ঠিক এটাও কি যাচ্ছে না। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 3 নম্বর অপশনে বলা হয়েছে সিভিয়ার। ভিউয়ার্স, এই সিভিয়ার অর্থ হচ্ছে কর্কশ, তীব্র, মর্মান্তিক। ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অ্যান্সার সিভিয়ার। আর আমরা বলতে পারি দ্য ওয়ার্ড হার্শ স্ট্যান্ডস ফর সিভিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ভিউয়ার্স, আমাদের 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড, তার মানে জয়নুল আবেদিনকে বিবেচনা করা হয় ড্যাশ, তার মানে কী হিসেবে বিবেচনা করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে দ্য ফাউন্ডিং ফাদার অফ ইন্ডিয়ান আর্ট। তারপর বলা হয়েছে
দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। তারপর বলা হয়েছে দ্য ফাউন্ডিং ফাদার অফ শ্রীলঙ্কান আর্ট, দ্য ফাউন্ডিং ফাদার অফ ভুটানিজ আর্ট। আমরা আমাদের পেসেজে পেয়েছিলাম যে জৈনুল আবেদিনকে কী হিসেবে বিবেচনা করা হয়। এখানে বলা হয়েছে, আমরা সেখানে পেয়েছিলাম যে দ্য ফাউন্ডিং ফাদার অফ কি বাংলাদেশি আর্ট। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই অপশনটি রয়েছে যে এখানে বলা হয়েছে, প্রথমে বলা হচ্ছে দ্য ফাউন্ডিং ফাদার অফ ইন্ডিয়ান আর্ট, অবশ্যই এটা হবে না। তারপর দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট, আবার এখানে কি বলা হচ্ছে শ্রীলঙ্কা, ভুটানিজ, ইন্ডিয়ান। তার মানে এই তিনটি অপশনই আমাদের সঠিক অ্যান্সার হবে না। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জৈনুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। আশা করি বুঝতে পেরেছেন, তিনি ছিলেন কি একজন বাংলাদেশি আর্টের ফাউন্ডিং ফাদার। তারপর আমাদের সর্বশেষ প্রশ্নটি আমরা খেয়াল করব। আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিল্পাচার্য মিনস, তার মানে শিল্পাচার্য বলতে কি বোঝায়। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেট টিচার অফ মিউজিক, মিউজিকের কি মহৎ শিক্ষক বা বিখ্যাত শিক্ষক। তারপর গ্রেট টিচার অফ ডান্স, ডান্সের গ্রেট টিচার। তারপর গ্রেট টিচার অফ আর্ট, আর্টের গ্রেট টিচার। তারপর বলা হয়েছে গ্রেট টিচার অফ জোকস, জোকসের কি গ্রেট টিচার্স। ঠিক সেই ক্ষেত্রে ভিউয়ার্স আমরা আমাদের প্যাসেজে পেয়েছিলাম যে শিল্পাচার্য মিনস দ্য গ্রেট টিচার অফ আর্ট। ঠিক সেই ক্ষেত্রে আমাদের এই 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মূল বা কাঙ্ক্ষিত যে আমাদের অপশনটি, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে দ্য গ্রেট টিচার অফ মিউজিক, অবশ্যই হবে না। গ্রেট টিচার অফ ডান্স, সেটাও হবে না। গ্রেট টিচার অফ জোকস, সেটাও হবে না। সেক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি, 3 নম্বর অপশনে পাচ্ছি যে গ্রেট টিচার অফ আর্ট, তার মানে আর্টের গ্রেট টিচার, সেটাকে বলা হয় কি শিল্পাচার্য। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে শিল্পাচার্য মিনস গ্রেট টিচার অফ আর্ট, 3 নম্বরটি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের প্যাসেজের আলোকে 1 নং প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাবো আমাদের 2 নং প্রশ্নের সমাধানে। ভিউয়ার্স আমাদের প্রশ্নে বলা হয়েছে, আমাদের 2 নংয়ে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তার মানে যে আমাদের নিচে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ঠিক সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তারপর আমরা দেখবো আমাদের এ নামের প্রশ্নে কী বলা হয়েছে। বলা হয়েছে হোয়াট ডিড হি শো থ্রু হিজ স্কেচেস, তার মানে এখানে কার কথা বলা হয়েছে, জৈনুল আবেদিনের কথা বলা হয়েছে যে তিনি আসলে এই স্কেচেসের মাধ্যমে কি শো করতে চেয়েছিলেন বা কি শো করেছিলেন। ঠিক সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ফার্স্টলি হি শোড দ্য হিউম্যান কম্প্যাশন ফর ভিকটিমস। তারপর বলা হয়েছে সেকেন্ডলি, আর দ্বিতীয়ত কি, হি ডিড ইট টু কমেমোরেট দ্য ডেথ অফ থাউজেন্ডস অফ পিপল ইন 1970। তার মানে ভিউয়ার্স 1970 সালে যে ডিভাস্টেটিং সাইক্লোন হয়েছিল ঠিক তারই কি এখানে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল এবং তিনি দেখাতে চেয়েছিলেন এই স্কেচেসের মাধ্যমে যে 1970 সালের যে ভয়াবহ যে সাইক্লোন হয়েছিল আর এর মাঝখানে যে অনেক হাজার শত শত মানুষ যে মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে, তারই বিষয় এখানে তুলে ধরা হয়েছে বা তুলে ধরার চেষ্টা করেছিলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের বি নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়েন ডিড হি ডেভেলপ আ ন্যাক ফর ড্রয়িং, তিনি কখন তার ড্রয়িংয়ে কি একটি দক্ষতা অর্জন করেছেন। তার মানে আমরা কি বুঝতে পারছি, ওয়েন ডিড হি ডেভেলপ, তিনি কখন উন্নত করেছিলেন কি আ ন্যাক, একটা দক্ষতা, তার মানে সে কখন পেন্টিংয়ের উপর বা ড্রয়িংয়ের উপর তার দক্ষতাটা অর্জন করেছিলেন। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে he had a knack for artwork, that means the এখানে দানা এখানে হবে he had the aptitude for art when he studied in line with his knack। তার মানে ভিউয়ার্স একটি মানুষ যখন দক্ষতার পিছনে দৌড়ায় ঠিক সেক্ষেত্রে তিনি কি হতে পারেন, দক্ষ হতে পারেন। আর যেহেতু ওনার জৈনুল আবেদিনের কথা বলা হচ্ছে, যেহেতু ওনার কি ছিল, আগ্রহ ছিল এবং ক্ষুধা ছিল এই আর্টের প্রতি এবং দক্ষতা অর্জনের প্রতি, ঠিক সেক্ষেত্রে তিনি কি করলেন, আর্ট ভালো করলেন এবং ধীরে ধীরে দক্ষতা অর্জন করে ফেললেন। তারপর ভিউয়ার্স আমাদের সিনেমা প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নবান্ন, নবান্নের সিম্বলিক মিনিংটা আসলে কি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আমাদের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নবান্ন। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে দ্য সিম্বলিক মিনিং অফ দ্য নবান্ন হারভেস্ট, আমার নবান্ন মানে হারভেস্ট, ফলন, আর এটা কি ইজ দ্য artist protest and a milestone for demanding cultural and political freedom। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমাদের ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ফ্যামিন স্কেচেস, ফ্যামিন স্কেচেস সম্পর্কে তুমি কি জানো। তার মানে ভিউয়ার্স এই পরিপ্রেক্ষিতে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে
ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ফ্যামিলি স্কেচেস, ফ্যামিলি স্কেচেস সম্পর্কে তুমি কি জানো। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে হি ডিউ। তার মানে কি আমাদের এখানে কার কথা বলা হয়েছে, জয়নুল আবেদিনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে হি ডিউ বেঙ্গল ফ্যামিলি স্কেচেস ফর টু রিজনস, দুইটি কারণে তিনি কি করেছিলেন, বাঙালি যে ফ্যামিলি স্কেচেস ছিল বা ফ্যামিন ছিল, দুর্ভিক্ষের যে চিত্রগুলো অঙ্কন করেছিলেন, এটি দুইটি কারণে সে কি করেছিলেন, অঙ্কন করেছিলেন। একটা হচ্ছে ফার্স্টলি প্রথমত হচ্ছে কি হি ডিড দ্যাট, এগুলো এটা সে তৈরি করলো, হি ডিড দ্যাট আউট অফ হিজ সিম্পেথি ফর দ্য ফেমিন ভিকটিমস। তার মানে দুর্ভিক্ষের সময় যারা ভুক্তভোগী হয়েছিল, ভিকটিমস হয়েছিল, ঠিক তাদের প্রতি সিম্পেথি দেখিয়ে সে এটা কী করলো, অঙ্কন করলো। দেন তারপর দ্বিতীয়টা হচ্ছে যে ইট ওয়াজ আ কাইন্ড অফ প্রোটেস্ট, আর এই যে ফ্যামিন স্কেচেস এটা হচ্ছে মানে 2 নম্বর হচ্ছে কি এটা এক ধরনের কি অফ প্রোটেস্ট, প্রতিবাদ অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট, তার মানে সরকারের বিরুদ্ধে কি এক ধরনের প্রতিবাদ। তার মানে ভিউয়ার্স এই যে ফ্যামিলি স্কেচেস দুই কারণে জয়নুল আবেদিন কি করেছিলেন, অঙ্কন করেছিলেন। সেটা হচ্ছে আমরা প্রথম কি পেয়েছিলাম যে এটা ওই যে যারা ফ্যামিন ভিকটিমস ছিল তাদের সহানুভূতির জন্য, তারপর কি যে বলে ইট ওয়াজ আ কাইন্ড অফ প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য গভর্নমেন্ট। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ডিড জয়নুল প্রডিউস দ্য আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস। তার মানে বলা হচ্ছে হাউ ডিড জয়নুল প্রডিউস, কীভাবে জয়নুল আবেদিন কী করেছিলেন, উৎপাদন করেছিলেন, বা ওই যে আইকনিক যে ইমেজগুলো রয়েছে এগুলো কী করেছেন, তিনি তৈরি করেছেন। দ্য আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস মানে মানুষের যে ভোগান্তিগুলো রয়েছে ঠিক সেটি কীভাবে তিনি তৈরি করেছিলেন। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স আমাদের প্রশ্ন ছিল হাউ ডিড জয়নুল প্রডিউস দ্য আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস। আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে জয়নুল প্রডিউসড দ্য আইকনিক ইমেজেস অফ হিউম্যান সাফারিংস উইথ গ্রেট হিউম্যান কম্পেশন। তার মানে তিনি কিভাবে এগুলো অঙ্কন করেছিলেন, উইথ গ্রেট বিশাল কি নিয়ে, হিউম্যান কম্পেশন মানে হচ্ছে সমবেদনা, তার মানে মানবীয় যে সমবেদনা রয়েছে, ঠিক তিনি কি করেছেন, এই যে আইকনিক ইমেজগুলো তৈরি করেছেন, মানুষের যে ভোগান্তির আইকনিক ইমেজেসগুলো তৈরি করেছিলেন কিভাবে, উইথ গ্রেট হিউম্যান কম্পেশন, অধিক মানে খুব বিশালভাবে বা খুব বিরাট যে মানুষের যে মানবীয় সমবেদনা এইগুলো নিয়ে তিনি কি করেছিলেন, এই যে হিউম্যান সাফারিংসের যে আইকনিক ইমেজগুলো তিনি কি করেছিলেন, প্রডিউসড করেছিলেন। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো আমাদের সর্বশেষ প্রশ্নে। ভিউয়ার্স আমাদের F নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়ার ডিড হি ফাউন্ড, তিনি কোথায় প্রতিষ্ঠা করলেন দ্য ফোক আর্ট মিউজিয়াম তিনি কোথায় প্রতিষ্ঠা করলেন। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ভিউয়ার্স আমাদের প্রশ্নটি ছিল হোয়ার ডিড হি ফাউন্ড দ্য ফোক আর্ট মিউজিয়াম, তিনি ফোক আর্ট মিউজিয়াম কোথায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে জয়নুল, যেহেতু এখানে হি বলা হয়েছে আমরা তো অবশ্যই হি ইউজ করতে পারি, তবে আমরা কি করলাম, জয়নুল আবেদিনের নামটা নিয়ে আসলাম। জয়নুল আবেদিন ফাউন্ড দ্য ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এই ফোক আর্ট মিউজিয়ামটি জয়নুল আবেদিন কোথায় প্রতিষ্ঠা করেছিলেন, সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আজকে আমরা সম্পন্ন করেছি একটি প্যাসেজ, আর যে প্যাসেজটি কাকে নিয়ে, জয়নুল আবেদিনকে নিয়ে, যিনি ছিলেন কি আমাদের দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, রাইট। তিনি কি ছিলেন, বাংলাদেশি আধুনিক যে আর্ট রয়েছে তার কি ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, এবং তাকে বলা হয় শিল্পাচার্য, দ্য গ্রেট টিচার অফ আর্ট। সেক্ষেত্রে ভিউয়ার্স আমরা একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তিকে নিয়ে আজকে পড়লাম এবং তার কর্মগুলো আজকে আমরা পড়লাম। ভিউয়ার্স আশা করি আমরা এই পর্বটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং 1 নং আর 2 নং যে আমরা সম্পূর্ণ করেছি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।